আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব। বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমাদের নেতা, আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবেন, সুস্থ হয়ে ফিরে আসবেন। এই দোয়াতে আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জাওয়ান হোক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। হ্যালো, প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন 17 বছর এই গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতা, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধা, সকলের প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে? সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে। হাসিনা পালিয়ে গেছে, নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান। তারেক, সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বীর ছাত্র জনতা, নারী, শিশু, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ মৃত্যুবরণ করেছেন যারা, আহত হয়েছেন যারা, হাত পা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন দেশের গণতান্ত্রিকামী জনগণ, আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। প্রিয় দেশবাসী, এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা। 5ই আগস্টের পতিত স্বৈরাচারের
বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে $100 বিলিয়ন বেশি ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই, সেই নিষ্পাপ শিশুটিরও মাথাপিছু ঋণ কমপক্ষে $1.5 লক্ষ টাকা। প্রিয় ভাই বোনেরা, মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবেই ভঙ্গুর করে দেয়নি, দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল। খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের সূতিকাগারে পরিণত করা হয়েছিল। একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, অন্যায়, অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে। পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে, তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোন কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। তবে কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র
কিংবা সংস্কার কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দেশবাসী, এবারের গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ পলাতক স্বৈরাচারের অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হারিয়ে জনগণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল। এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তাই এবারের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। দেশ এবং জনগণ এখন স্বাধীন। গুম, খুন, অপহরণ আর বিভীষিকাময় আয়নাঘরের আতঙ্ক মুক্ত। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা। তাই প্রিয় ভাই ও বোনেরা, দেশে বর্তমানে প্রায় 12.5 কোটি ভোটার। এর মধ্যে 2009 সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় 2.5 কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছেন। ভোটার হবার পর তরুণ প্রজন্মের এই 2.5 কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি। ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি, অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। বিএনপি বিশ্বাস করে, বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কার কার্যক্রমেরই কার্যকরী ফল পাওয়া যাবে না। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে 2022, পরবর্তীতে 2023 সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে ঘোষিত 31 দফাই শেষ কথা নয়। বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়। এমনকি কেউ যদি মনে করেন একটি উন্নত
এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না, এটি তাদেরই চূড়ান্ত বিষয়। এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে। বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশদারিত্ব তৈরি হয়। গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা, গণ অভ্যুত্থান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি। প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, এটিই স্বাভাবিক। এই নিয়ে বিচলিত হওয়ার কোনোই কিছু নেই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি, ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয়, ঠিক তেমনি রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে। আমি আগেও বলেছি, আজ আবারও আপনাদের সামনে বলতে চাই, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন, রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। সুতরাং আমার আহ্বান, কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন। গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা, হাজারো শহীদের রত্ন স্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। প্রিয় ভাই বোনেরা, সবশেষে বলতে চাই, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। সভাপতির অনুমতি ক্রমে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী 3 বছরে বাংলাদেশকে 400 থেকে 500 কোটি ডলার অর্থ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে তারা। দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে আইডিবির আঞ্চলিক প্রধান নাসির সোলেইমানের এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। এই অর্থ একটি প্যাকেজের আওতায় দেয়া হবে। 2026 সালের মধ্যে 3 বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ঋণ সহায়তা দেবে আইডিবি। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ভৌত অবকাঠামো সহ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণে এ সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। জ্বালানি বিদ্যুৎ খাতেও সহায়তা করবে সংস্থাটি। বলেছি আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু
বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রায় $5 বিলিয়ন ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সাইক্লোন সেন্টার, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী আমরা। এদিকে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে $2 বিলিয়নেরও বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি কথা জানান। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে এই অর্থ বছরে বাংলাদেশে ঋণ প্রদানের পরিমাণ বাড়াবে বিশ্ব ব্যাংক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা পরবর্তী পুনর্বাসন, বায়ুর গুণমান উন্নতি এবং স্বাস্থ্য খাতে এ সহায়তা দেওয়া হবে। শেখ জানান, চলমান সহায়তার পাশাপাশি আরও $1 বিলিয়ন অতিরিক্ত অর্থায়ন করবে, যা চলমান কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে। এ সময় বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদের পাচারকৃত কোটি কোটি ডলার ফেরত আনতে বিশ্ব ব্যাংকের কাছে প্রযুক্তিগত সহায়তা চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। এর জবাবে এই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তার কথা জানান বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রিজার্ভের পতন থামানো গেছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে $2,430 কোটি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM6 পদ্ধতি অনুসারে এখন রিজার্ভ $2,000 কোটি কাছাকাছি। প্রবাসী আয় বাড়ছে জানিয়ে তিনি বলেন, গত জুলাই থেকে আগস্টে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। আর্থিক সংকট কাটতে শুরু করা ব্যাংকগুলো নিজেরাই ডলার কেনা বেচা করতে পারছে। ডলার দাম বর্তমানে 118 থেকে 120 টাকার মধ্যে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ব্যাংকিং চ্যানেল ও কার্ভ মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন 1%-এরও কম। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে বলে আশা করেন বাংলাদেশ ব্যাংক। IMF এর BPM6 অনুযায়ী এটা 20,000 মিলিয়নের কাছাকাছি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে, কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে। শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়া আগের দিনের চেয়ে কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। মঙ্গলবার ডিএসসির প্রধান সূচক ডিএসসি X 30.17 পয়েন্ট কমে অবস্থান করছে 5,681 পয়েন্ট। এ সময় 634 কোটি 96 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।